সত্য ঘটনা। আমার স্বামীর সাথে সংসার জীবন এই ১৩ বছর হলো। সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমরা। আমার ভাবির ভাই ছিল ও। আমি এতটাই অন্ধ ছিলাম যে ওর আমার সাথে রিলেশন চলাকালীন একাধিক সম্পর্ক ছিল। তা জেনেও আমি ভুলতে পারিনি ওকে। বিয়েটা হয়ে গেল। একরকম সবার অমতে আমি বাসা থেকে পালিয়ে ওদের বাসায় চলে যাই। আমার ভাই রাজি ছিলেন না। তবুও কিছু করার ছিল না আমার। আমার শ্বশুর শাশুড়ি মেয়ে যেহেতু আমার ভাইয়ের বউ ছিল, তাই তারা আমার উপর অত্যাচার করতে পারেনি। মিলনের সাথে ১৩টি বছর কাটিয়ে দিলাম। আমার দুজন কন্যা সন্তানও আছে, আল্লাহর রহমতে। মিলন বিয়ের পর ও বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলতো। আমি কিছু বললেই বলতো, কথা বললে কি জাত যায়, এরা তো ফ্রেন্ড, বউ তো তুমি। আমার ছোট মেয়ে হবার থেকেই মিলনের পরিবর্তন হতে লাগলো খুব। চাকরির সুবাদে ও থাকতো দূরে। প্রায় ১ মাস পর আসতো। আমি ওর মা বাবার সাথেই থাকতাম। এত কিছু ত্যাগ করেও শুধু চেয়েছি মিলনের মনের মতো হতে। এর মাঝে হঠাৎ মিলন ঈদেও বাড়ি আসলো না। আমি বারবার জিজ্ঞেস করাতে ও বলল ওর এক বোনের বাড়িতে। কোন বোন? তোমার একমাত্র বোন তো আমার ভাবি। আর কে? আহা, নিশি। সে না, এ আমার ধর্মের বোন। অনেক ভালো। তোমায় নিয়েও একদিন যাব। এরপর ওই মেয়ে আমাকেও কল দিল। একদিন কল দিয়ে বলে, ভাবি, আমি বিথি। কোন বিথি? মিলন কিছু বলেনি? ওই যে আমাদের বাড়িতেও আসছিল। ও, ওই যে বোন। হুম, আমি সেই। ভালো আছেন? এরপর প্রতিনিয়ত কল দিত। মেয়েও বিবাহিতা। কথাও খারাপ লাগতো না। কয়েক মাস পর মিলনকে বললাম ওদের বাড়ি নিয়ে যেতে। মিলনও রাজি হয়ে গেল। আমরা বিথিদের বাড়িতে গিয়ে দেখি মেয়ে আমার চেয়েও বড় হবে। কিভাবে এই মেয়েকে মিলন বোন বানায় বুঝলাম না। তবুও স্বামীর উপর অন্ধ বিশ্বাস আমি রেখেছিলাম। ২ দিন ছিলাম। হঠাৎ এক রাতে মিলন দেখি আমাদের রুমে নেই। গ্রামে এত রাতে ও কই বা যাবে, এই ভেবে ওকে ঘরে খুঁজতে লাগলাম। হঠাৎ এক রুম থেকে মিলনের হাসির শব্দ পেয়ে আমি রুমের সামনে গেলাম। আমি দরজায় কান পেতে শুনছি ভেতরে শুধু মিলন না, ভেতরে কোনো মেয়েও আছে। আচ্ছা, এ বাসায় বিথি ছাড়া অন্য মেয়েও নেই। আর বিথির সাথে দরজা বন্ধ করে হাসাহাসি করার কি মানে? দরজার পাশের এক ভাঙা জানালা ছিল। আমি জানালার পর্দা সরাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। রুমের ভেতর বিথি আর মিলন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বিথি বলছে, নিশিকে তো চোখে হারাও, আমার দিকে তো তাকাবার সময়ই নেই। মিলন হেসে বলে, ওকে দেখে হারানোর কি আছে? বিয়ের আগে সুন্দর ছিল, এখন ২ মেয়ের মা। বুড়ি বুড়ি ভাব, ভালোবাসার কি বুঝবে? এই আমার বিশ্বাসের দাম দিল ওরা। আমি রেগে গিয়ে দরজা অনবরত ধাক্কা দিতে লাগলাম। মিলন দরজা খুলে বিথির দিকে তাকিয়ে বলে, দরজাটা দিলি কেন বিথি? আমি মিলনকে ধাক্কা দিয়ে বিথিকে থাপ্পড় দিলাম। বোন সেজেছ তাই না? বোন ভাইয়ের সাথে নোংরামি করতে গায়ে বাঁধে না? আল্লাহর ভয় নেই মনে? মিলন, নিশে কি শুরু করলা? আমি, তুই একটা কথাও বলবি না, একটাও না। তুই না বাবা হয়েছিস, এই প্রথম আমি ওকে তুই সম্বোধন করলাম। বুক ফেটে কান্না আসছে। এতদিনে তিল তিল করে জমানো সম্মান আজ ভেঙে চুরমার হয়ে গেল। মেনে নিতেও পারছি না, মেনে উপায় নেই। মেয়েরা জানলে কি ভাবে, এই বলে কাঁদতে কাঁদতে রুমে চলে আসলাম। সারা রাত মিলন আমার সামনেই আসেনি। মেয়েদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এখন যেখানে আমি আমার সন্তানের খেয়াল রাখার কথা, সন্তানদের চোখে চোখে রাখার কথা, সে কিনা নিজের স্বামীকেই চোখে চোখে রাখতে হচ্ছে। আয়নার সামনে তাকিয়ে দেখছি নিজেকে। আচ্ছা মিলন, আমি বুড়ি হয়ে গেছি? কাকে ভালোবেসে হয়ে গেছি? তোমার সংসার সামলাতেই তো হয়েছি। তোমার বাচ্চারই তো মা হয়েছি। এর প্রতিদান তুমি এভাবে দিলে? ছোট মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছি। ঘুমের ঘোরে মেয়েকে খানিক বাদে তাকায় আবার ঘুমিয়ে পড়ে। সারা রাত মনে হলো কোনো স্বপ্ন আমায় গ্রাস করেছে। বারবার কানে বাজছে, আমি বুড়ি হয়ে গিয়েছি। রাগে ক্ষোভে আমি সকাল হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সবাইকে ডেকে বলে দেই যে বিথি আমার বরের সাথে অবৈধ সম্পর্ক করছে। আমার আস্থা ছিল বিথির পরিবার আর যাই করুক, এই ব্যাপারে সাপোর্ট করবে না। তবে তারপর যা শুনলাম তা আমাকে আমার পায়ের নিচের মাটি নিয়ে গেল এক নিমিষে। বিথির মা উঠেই মুখের ওপর বলে দিলেন, মিলন তো বিথিকে বিয়ে করেছে। আমরাই তো সাক্ষী ছিলাম। আর ১ টাকা ২ টাকা নয়, ৭ লক্ষ টাকার কাবিনে। মিলন বলেছে তুমিও মেনে নেবে।
কি মিলন, বলনি? মিলন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিথির সাথে মিলনের বিয়ে হয়েছে আরো 2 মাস আগে। আর তা বাসার সবাই জানে। মিলন বলেছে আমায় রাজি করিয়ে বিথিকে বাড়িয়ে নিয়ে যাবে। তার মানে ঈদে এই কারণেই বাড়ি আসেনি মিলন। আমি এরপর আর মিলনের দিকে তাকাতে পারিনি। আমি সন্তানদের নিয়ে একাই বের হয়ে আসি। গ্রামের সহজ সরল মেয়ের মনেও যে এত শক্তি আসতে পারে তা আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। আমার সন্তানরাই আমায় শক্তি জুগিয়েছিল। ঘৃণা লাগতো খুব, যে ঘৃণা মিলনকে ভালোবাসার মানুষ থেকে এক নিমিষেই ঘাতকে পরিণত করেছে। ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত হলে তা খুব ভয়াবহভাবে কাজ করে। তাকে খুন করতেও বাধে না। আমি আমার মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে এলাম। বাপের বাড়িতে বলতে মা ভাবির সংসারে। আর ভাই দূরে থাকে। ভাইকে সব বলতে ভাই বলে দিয়েছে মেয়েদের আর তোকে আমি চালাতে পারবো, ওর কাছে যেতে হবে না। মাথার উপর ভাই তখন বিশাল আসমানের ন্যায় ছায়া হয়েছিল। আর সন্তানরা ছিল আমার শক্তি। আমার লক্ষ্য ছিল যে কিছুর বিনিময়ে ওই লম্পটটিকে শাস্তি দেওয়া। ভাই কড়া গলায় ভাবিকে জানিয়ে দেয় আমার বোনের দিকে যে তাকায়নি সে ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না। লম্পটের একটা ব্যবস্থা করতেই হবে। আমিও আমার ভাইয়ের কথায় বিরোধী হইনি। কার জন্য হব, যে কিনা আমার সাজানো সংসার এভাবে নষ্ট করে দিল। মেয়েগুলো কেমন বিষণ্ণ মনা হতে রইল। বাবা মরে গেলে এক, কিন্তু যার বাবা তার মাকে এভাবে প্রত্যাখ্যান করে সেই মেয়েগুলো তো বেঁচেও মরে গিয়েছে। আমি ভাবলাম মিলনকে ডিভোর্স দিয়ে দেব, তবে তার আগে ওর বিরুদ্ধে প্রতারণার মামলা করব। তাই করেছি। ভাবি নিজেও ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষ নিয়েছিল। মামলা করার পরপরই পুলিশ ওকে নিয়ে যায়। 3 দিন জেলেও থাকে। আর ওর চাকরিও চলে যায়। যে মোনাজাতে ও একদিন ছিল দোয়ায়, সেই মোনাজাতে কত কেঁদেছি। ও শাস্তি পাক। জেলে যেদিন দেখতে গেলাম মনের ভেতর হু হু করতে রইল। আমি তার চোখে কোনো অনুতপ্ততা দেখিনি, বরং তার ছিল আমার প্রতি ক্ষোভ। তার চাকরি যাবার কারণ হলাম আমি। শুধু জিজ্ঞাসা করছিলাম, বিথিকে ছাড়বে? আমার টাকা লাগবে না, আমি কাজ করে খাওয়াবো তোমায়। সে প্রত্যুত্তরে আমায় বলেছিল সম্ভব না, চাইলে তুমি আমায় ছেড়ে দিতে পারো। ওই সম্ভব নয় কথাই মন থেকে আমার আর ওর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আমি ওকে মন থেকে আর স্বামী মানি না, কখনোই পারবো না। বাসায় এসে ভাবতে থাকি আমার অনেক কাজ। মেয়েদের পড়ার ব্যবস্থা করা, দরকার হলে আমি গার্মেন্টসে যাব। তাও মেয়েদের শিক্ষিত বানাবো, যাতে আমার মতো অবস্থায় পড়লে দেখ বিদেক হতে না হয়। সকালে ভাবির কণ্ঠ শুনে ঘুম ভাঙে আমার। দরজায় কান পেতে শুনি ভাবি মিলনের সাথে ফোনে কথা বলছে। তখন বুঝতে বাকি নেই মিলন জেল থেকে ছাড়া পেয়েছে। ভাবি বারবার বলতেছিল পুরুষ হলে যে জেল খাটিয়েছে তার দিকে মুখ ফিরিয়ে তাকাবি না। আমি চাইলে আমার ভাইয়ের কাছে বলতে পারতাম, বলিনি। আমি চাইনি আমার জন্য আরেকটি সংসার নষ্ট হোক। কিছুদিন পরে ভাবি আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। তার সংসারে আমরা বোঝা, এমনই বলতে থাকেন। 3জন মানুষের খাবার জোগাতে সে হিমশিম খাচ্ছে। যেখানে ভাইয়ের বাসায় আমি কাজের বুয়ার মতোই সারাদিন পরিশ্রম করতাম। চিন্তায় কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে ঝিমাতাম। মাথায় কাজ করতো না। একজন মানুষ 38 থেকে 40 বছরে এসে যদি বুঝে যায় তার পিছনে বছরটাই বৃথা, তখন তার ইহকাল নরক হয়ে যায়। আমারও তাই হয়েছে। দিন দিন ভাবি আমার মেয়েদের সাথেও খারাপ আচরণ করতে থাকে। আর তার চেয়েও কষ্ট হলেও মিলন যে বিথিকে বিয়ে করবে তা আমার ভাবিও জানতো। কথায় কথায় সবই জেনেছি। এত বড় শত্রুর কাছে থেকে কি হবে। আমি মেয়েদের নিয়ে শ্বশুর ঘরে চলে আসি। আমি পদে পদে বুঝেছি মেয়েদের নিজেদের পরিচয় না তৈরি করলে পিংপং বলের মতো এ দোয়ার ও দোয়ার লাথি খেয়ে গড়ায়। না আছে আমার বেশি শিক্ষাগত যোগ্যতা, না আছে চাকরি করার ক্ষমতা। ডিভোর্স দিলে আমি কি করে থাকবো মেয়েদের নিয়ে? তখন হয়তো মেয়েদের সৎ মায়ের কাছে থাকতে হবে। আর আমি চাকরি করতে গেলেও ধোঁকা খাবো নয়, মেয়েদের চিন্তায়। রাস্তায় পড়ে মরে থাকবো, বেশি হলে আবার আমার বিয়ে দিয়ে দেবে। আমার মেয়েদের দীর্ঘ নিঃশ্বাসে আমি শেষ হব। সবাই বলবে মেয়ের মা নষ্ট না হলে বিয়ে করে কিভাবে? আর যার বাবা মা এমন তার মেয়েদেরকেও বিয়ে করবে না। ভাবলাম এদের বিয়ে দেব কি করে। তাই শ্বশুর ঘরে আমি খড়কুটো আগলে রইলাম। মনে চিন্তা ছিল মেয়েরা লেখাপড়া করে বিত হলেই আমি চলে যাব দূরে কোথাও। এদিকে মিলনের নতুন শ্বশুরবাড়ির লোক তাকে চাকরি দিয়েছে। তাতে বিথি এখন সবার পছন্দের বউ। আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত রেখে বলেন, শোন, মহিলাদের এমন দেমাগ থাকতে হয় না।
ছেলে মানুষ এমন করে, মেনে নে। মাঝে মাঝে কল দিস, মায়া না থাকলে পুরুষ মানুষ বাধা যায় না। আমার গা গুলি আসে, কানে বাজতে থাকে আমি বয়স্ক হয়ে গেছি। উনুনের পাশে হলুদ কুকুর বসে ঝিমায়। মিলনকে আমার অমনি এক পশু মনে হয়। শাশুড়ি ফোনটা এনে হাতে দিয়ে বললেন, দে কল দে। ও টাকা পয়সা না দিলে চলবি কি করে? মিলনকে কল দিলাম। এত মাস পর আমার কল পেয়েও আমার সাথে খারাপ আচরণ করেনি। শত হলেও এককালে ভালোবেসেছিল। 13 বছর সম্মান করেছি ওকে। আর যাই হোক, ওর সন্তানের মা আমি। এতদিন পরে কল দিলে জেলে নিবে নাকি আবার? আমি হেসে বললাম, না, সেই ক্ষমতা আমার নাই। মেয়েদের জেদ দেখানোই ভুল। বিয়ে যখন করেছো, তা তো আর মুছে ফেলা যাবে না। এখন আমাদের সন্তানের ভবিষ্যতের কথাও ভাবার দরকার আছে। তুমি বাড়িতে না আসো ঠিক আছে, তবে সন্তানদের লেখাপড়ার খরচ চালিও। মিলন বলল, নিশি আগে বুঝলেই হতো। আমি তো তোমাদের স্থান আগের মতোই রাখতাম। আমার ঘৃণায় চোখের জল টপটপ করে ঝরতে থাকে। একবার একবার যদি অনুতপ্ত হতো, একবার যদি ভুল স্বীকার করতো, আর কিছুই চাওয়ার ছিল না আমার। আমার তখন ভিতর থেকে কান্নার দমকা বাতাস এর মতো বের হয়ে আসে। ওর ভিতর কোনো অনুতপ্ততা নেই, না আছে অপরাধ বোধ। আমি মুখে শাড়ির আঁচল গুজে কথা বলছি। মিলন বলল, আমি তোমার উপর কোনো অবিচার করব না। কালই টাকা পাঠাবো, তবে একটা শর্ত। তুমি তোমার ভাইয়ের সাথে আর যোগাযোগ রাখবে না। আমি জানি আমার প্রতি যত ক্ষোভ সেই তৈরি করে দিয়েছে। আমি তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললাম, না, রাখবো না। কারণ আমি যদি আমার ভাইয়ের সাথে তেমন যোগাযোগ রাখি, তাহলে তোমার বোনের সংসার টিকবে না। ওপাশ থেকে আর কথা আসে না, একদমই আসে না। মনে মনে বললাম, এর চেয়ে আর কি অবিচার আছে? সব মুখ বুজে মেনে নিচ্ছি আমার সন্তানদের জন্য। আজ ওরা না থাকলে মরে যেতাম। কি আছে আমার বাঁচার অবলম্বন? শুধুই তারা দুজন। বাঁচতে টাকা পয়সা কিছু লাগে না। একটি মেয়ের শুধু পাশে চরিত্রবান একজন স্বামীর হাত থাকলেই হয়। আমার যে তাই নেই। মেয়ে দুটো মুখ গম্ভীর করে রাখত। বড় মেয়েটা বাবা বলতে পাগল ছিল, আজকাল বাবাকেও ভয় পায়। হঠাৎ একদিন সকালে মিলন বিথিকে নিয়ে হাজির। দরজার আড়ালে দাঁড়িয়ে আছি আমি, যে মানুষটার জন্য নতুন শাড়ি, চোখে কাজল পরে অপেক্ষা করতাম। আজ তার ডান পাশে দাঁড়ানো বিথি। গোলাপি শাড়ি মাথায় ঘোমটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে, অভয় হয়ে। আজ সবচেয়ে ভরসার জায়গা তার স্বামী। আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে ঘরে তুলছে। এখন বুঝলাম, এতদিন তাদের খেদমত করেও মন পায়নি। শাশুড়ি মা বিথির দুগালে হাত দিয়ে আদরে নাই বললেন, একদম পুতলা বউ। শুনতে পেলাম বড় মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। একের পর এক মানুষ আসছে নতুন বউ দেখতে। বলতে গেলে কয়েক বছর এগোলো আমার বড় মেয়েরই বিয়ের প্রপোজাল আসবে। সেখানে তার বাবা বউ নিয়ে এসেছে। আমি জানি আমার মেয়েদের বুকের ভেতর জমানো দাগ কেউ সারতে পারবে না। ছোট মেয়েটার জ্বর উঠল। তার বাবা মেয়ের মাথায় হাত দিয়ে দেখছেন। এরই মাঝে বিথি এসে মিলনকে বলল, আপনি এখানে? আমি নতুন এলাম, একা একা বসে আছি, চলেন কথা আছে। মিলন অনিচ্ছাকৃত চলে গেল। আমি জানি আমি মেয়েদের রেখে চলে গেলে এই দুনিয়ায় ওদের আপন বলতে কেউ থাকবে না। পাশের রুম থেকেই বিথির হাসির শব্দ ভেসে আসে। আমার স্থান হয়েছে আমার মেয়েদের কক্ষে। 13 বছর যে কক্ষে আমাদের কত স্মৃতি রয়েছে, আজ সব বিসর্জন দিয়েছি। মনেই আবেগ যেখানে কবর দিয়েছি, সেখানে রুম তো সামান্য জিনিস। পুরুষরা কি ধাতু দিয়ে গড়া হয়, যে রুমের প্রতিটা কণায় আমার স্মৃতি জড়ানো, মিলন কি করে অন্য মেয়েকে সেই একই জায়গায় বসায়? আমি মরিনি, জ্যান্ত মানুষের সামনে কি করে অন্য মহিলাকে একইভাবে ভালোবেসে কাছে টেনে নেয়? তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে, সাথে বাড়ছে আমার বুকের ভেতর ক্ষতর ব্যথা। ছোট মেয়েটা জ্বরের ঘরে বলে উঠছে, আম্মু, আমায় রেখে যেও না আম্মু। মেয়েকে বুকে শক্ত করে আগলে নিয়ে বলতে থাকলাম, মরলে একসাথে মরব, বাঁচলেও একসাথে। আমার পাওয়া প্রতিটা ক্ষতের দাম তোরা দিস মা। নিজের পায়ে দাঁড়িয়ে আমার সম্মান রাখিস। রান্নাঘর থেকে উচ্চস্বরে আমার শাশুড়ি আমায় ডাক দিয়ে বললেন, বড় বউ, পোলাওটা দেখো তো ঠিক হয়েছে কিনা। আমার কাছে এ বাড়ি এক মরা বাড়ির মতন। মরা বাড়িতে কেউ শোক রেখে পোলাও রান্না করে। মানুষ সিনেমার অভিনয়কে হার মানায়। হার না মানালে 13 বছর যাকে বৌমা বলে সম্বোধন করত, আজ তা এক ঝটকায় বড় বউ হয়ে গেল। কি অদ্ভুত দুনিয়ায় খেলা। খাবার সব পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম।
কোন পাপের শাস্তি পাচ্ছি জানি না আমি। শাশুড়ি মা কথায় কথায় ঝাড়ি তুলে ডাক দেন। আজকাল আমার বিরুদ্ধে নানা অভিযোগ দাও, কারণ আমি তার ছেলের চাকরি নষ্ট করেছি। আর ওই বউ চাকরি দিয়েছে। ছেলে খুশি যেখানে, সেখানেই তার মা বাবা সুখ খুঁজে পান। আমার মতন বউ মরলে আরো বউ পাবে। বরং শাশুড়ি আমার পক্ষে নিলে অবাক হতাম। যেখানে আমার বর গিয়েছে, এখন আমার সংসারও যাবে বুঝে গিয়েছি। বিথি এসে বলে, আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, তুমি আমার নাম ধরে ডেকো। আপা ডেকো না। মনে মনে ইচ্ছে হচ্ছে মেরে ফেলি। এই বোন আমার লাগবে না। আমি অভিমানেই আমার রুম ওদের জন্য ছেড়ে দিলাম। মিলন আমার সামনেই বিথির হাত ধরে হাসে। রুমে গিয়ে আড্ডা দেয়। মেয়েদের ছোট মা বলতে বলে, ওর একটুও কষ্ট হচ্ছে না। রাতে রুম থেকে অল্প স্বরে গান ভেসে আসে। আমার চেনা গান। মিলনের বুকে মাথা রেখে কতবার ওর গলায় এই গান শুনেছি। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? আজ একই সুর, একই গান। মিলন অন্য কাউকে বুকে নিয়ে গান শোনায়। কাঁথা মুখে পুরে কাঁদছি। বুক ভারী হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসি। জুই আঁচল ধরে বলে, মা, এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি, বাইরে। জুই, আমি আসি? একা ভয় পাবি তো? না মা, তুই যেবার পাশে থাক। দেখ ওর জ্বর বাড়ে কিনা। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হেঁচকি তুলে কাছি। এখন আর আমার রাতে ভয় করে না। আগে কত ভয় পেতাম। মিলন থাকলেও আমার সাথে নামতো বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে জুই মামা করে কাঁদতে রইল। চোখের পানির ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়েগুলো আমায় চোখের আড়াল হতে দেখলেই ভয় পায়। ভাবে হয়তো মা বুঝি শোকে মরে যাবে। মা যে পাথর হয়ে গিয়েছে। জুইকে নিয়ে ঘরে এলাম। মিলন ও পাশের রুম থেকে বলে উঠল, নিশি বাইরে যাবে? আমি আসবো। আমি না বলতেই নিলে শুনতে পাই বিধি বলে, থামেন। সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না। মিলন কিছু বলতে গিয়ে যেন থেমে গেল। খানিক বাদেই বিথি অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। পাশের কক্ষ থেকে শাশুড়ি সরু গলায় শ্বশুরকে বলছেন, নতুন বউয়ের লজ্জা শরম কম। দেখেন কিভাবে হাসে। বিছানায় গা এলিয়ে দিয়ে জেবার কপালে হাত বুলিয়ে দিলাম। জেবা শান্ত গলায় জিজ্ঞাসা করে, মা, তুমি কাঁদতে গিয়েছিলা তাই না? আমি জেবাকে বুকে টেনে নেই। খুব জানতে হচ্ছে হয় মিলন। যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম, কি বলতে তুমি? আমায় কি রাখতে সংসারে? নিশ্চয়ই না। মেয়েরা এসব পারে না। মেয়েদের অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা, কখনো বিথিকে বুকে টেনে হুট করে বুক ভারী হয়ে আসে না ওর? নিজের বিবেককে কখনো ছোটে মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? বিথির মাঝে কখনো আমায় দেখে না? নাকি পশু আরও সমান? শুধু চাই শিকার আর তাজা মাংস। আজকাল লজ্জা নেই মিলনের। মা বাবার সামনে বইয়ের হাত ধরে কথা বলে। আর এক সময় আমি শিখিয়েছিলাম ভদ্রতা কি, নম্রতা, সম্মান কি। আজ আমার খারাপ লাগে না। মিলন তার বউকে নিয়ে আমার পাশের রুমে থাকে। তাতে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আমার আর সেই মিলনই মনে হয় না। পরপুরুষ মনে হয়। রুমে আমি আর ভালোবাসার ঘ্রাণ পাই না। পরপুরুষ আর লম্পট এর বিকটের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে। গা গুলিয়ে বমি পায়। পরপুরুষ আর তার যাই করুক আমার কি। তবে মাঝে মাঝে বুক ব্যথা হয়। মাঝে মাঝে চোখ ভারী হয়ে আসে। মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয় এই ভেবে, জীবনের প্রথম পবিত্র মন দিয়ে ভুল মানুষ চিনলাম। আফসোস হয়, যদি নিজের পায়ে দাঁড়াতাম। আজ উচিত জবাব দিয়ে মন ঠান্ডা করতাম। দুদিন বাদে মিলন আমার কাছে আসে। ছুতো পেলেই হাত ধরে। আগের মতো বাহানা খোঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এড়িয়ে চলি। একদম এড়াতে না পারলে বিথিকে ডাক দেই। যাকে ঘৃণা মন থেকেই এসে যায়, তার প্রতি আর মায়া অনুভূতি কাজ করে না। বিথিকে রেখে মিলনে কাজে যায়। দরকার ছাড়া আমরা কথা বলি না। একসময় মিলনের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো আমার। আজ মানুষ পাল্টেছে। পাল্টেছে গলার স্বর। আজ আমার কণ্ঠ ভালো লাগে না মিলনের। ফোন কল শূন্য থাকে। কল দিলেও বাচ্চাদের চায়, তারা কথা বলে না। বড় মেয়ে দু এক লাইন বললেও ছোট মেয়ে খুব অভিমানী। একেবারেই কথা বলে না। বিথির কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো। তবে আমার আর কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান দিয়ে দেখি বিথি কেমন সুন্দর, যা আমার ভিতর নেই। মেয়েদের জিজ্ঞাসা করি, মা বলতো, আমি ফর্সা নাকি তোর ছোট মা? বড় মেয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিত। আর ছোট্টটা মুখের ওপর বলেই দিত, ওই মহিলারে মা বলতে যাব কেন? ওই মহিলার তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এর মাঝে বিথি এসে বলে, চলো তোমাদের গোসল করিয়ে দেই। বড় মেয়ে উঠে বলে, আমি মায়ের সাথে করব।
বিথি মুখ বাঁকিয়ে বলে, এত বড় হয়েছ, এখনো মায়ের সাথে কি? ছোট মেয়ে উঠে বলে, আপনার কি তাতে? বিথি উঠে মেয়ের গালে চড় বসিয়ে দেয়। আমি তখন রাগ আর সামলাতে না পেরে বলি, দেখো বিথি, মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না। তুমি খবরদার এটা করবে না। বিথি রাগান্বিত হয়ে বলে, শাসন করতে জানতে হয়, সে অধিকার নাই তোমার। বিথি কেঁদে কেঁদে মিলনকে কল দিল। মিলনও রাগ করেছে বিথিকে। মেয়েদের গায়ে মিলনও হাত তোলেনি কখনো। এর মাঝে এক অচেনা নম্বর থেকে বারবার বিথিকে কল দেয়। বিথি লোককে ঝাড়ি দিয়ে বলে, পারলে আইসেন সামনে, কিছু করতে পারবেন না। আমার অবাক লাগলো, কাকে এমন বলে। বিথির অগোচরে আমি ওর ফোন থেকে নম্বর নিয়ে কল দিলাম। পরে জানতে পারি সে বিথির প্রথম বর। তার সাথে 18 বছর ঘর করে পালিয়ে আসে, পরে ডিভোর্স দিয়ে দেয়। এরাও মেয়ে, যে নিজের ঘর ভাঙে সে কি করে বুঝবে কারো ঘর ভাঙার কষ্ট? এই মেয়েদের জন্যই মেয়েদের শত্রু মেয়েদের বলা হয়। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে বললাম আসতে। আমি জানি না আমি ভুল করেছিলাম নাকি। রাগ ক্ষোভ আমায় অবুঝ করে তুলেছিল। চাইতামও চলে যাক, আমার চোখের সামনে থেকে দূরে। বিধিকে সহ্যই হয় না আমার। কথা বলার পরের দিন লোক বাসায় এসে হাজির। আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারিনি। তারাও জেনে যায় তাকে আমি ঠিকানা দিয়েছিলাম। পরের দিনই মিলন এসে আমার সাথে রাগারাগি করে, বিথিকে তার কাছে নিয়ে যায়। যাক, তাও ভালো, এই ভেবে শান্তি পাচ্ছি, ওকে সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েকদিনের মাঝেই অসুস্থ হয়ে বিছানায় নেন। তখন কোনো বিধি এসে সেবা করেনি। তখন আমি ছিলাম তাদের একমাত্র অবলম্বন। প্রায় 3 বছর হয়ে গেল। ধীরে ধীরে মিলন কল দেওয়া অফ করে দিল, সাথে টাকা দেওয়া। শুনলাম ওদের ছেলে হয়েছে। 18 বছরের যার বাচ্চা হলো না, এখানে 3 বছরের বাচ্চা, তাও ছেলে। মিলনের কত ইচ্ছে ছেলের গলায় বাবা ডাক শুনবে, আল্লাহ তাও পূরণ করে দিল। আমি সেলাই মেশিনে কাজ করা শুরু করি, তাদের সংসার চালাই। শ্বশুরও মারা যায়। কয়েক বছর বাদে মিলন এসেছিল। কি রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। মিলনের মা বলে দিয়েছে আর আমাদের খোঁজ নিতে হবে না। শাশুড়ি দেরি হলে বুঝেছিলেন আমার গুরুত্ব, তাই মিলনের মুখের ওপর বলে দিল, তোর বাবা তো চলেই গেছে, আমি আমার এই নাতনিদের নিয়ে কাটিয়ে দিব। আমার যা আছে তা এদেরই দিয়ে যাব। আমার কাছে এসে মিলন হাত ধরে ক্ষমা চায়। আমি বলি, মাফ চাইবার কিছু নাই, তুমি আর এসো না এ বাড়িতে। আজ আমার ছোট কাপড়ের দোকান আছে, তা দিয়েই চলে যাব। ডিভোর্স আমি দেব না, তাতে মানুষ আমায় খারাপ বলবে, কথা বের করবে। তুমি চাইলে দিতে পারো। মিলন চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। আমি ঘৃণায় ওর চোখের দিকেই তাকাইনি। অভিমান নিয়ে না খেয়ে চলে যায়। চেহারায় অনেক চিন্তার ভাঁজ আমি লক্ষ্য করেছি। ভুল মানুষকে কত নিচে নামিয়ে দেয়। পাপ মানুষকে করে আপনজন হারা, ঘর হারা। একদিন ভোর রাতে মিলনের কলে আমার ঘুম ভাঙে। আমি ঘুমের মাঝে রিসিভ করলাম। ওর কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। এই প্রথম ওর কান্না শুনতে পাই। ঘুম চোখেই পড়লাম, কাঁদছো কেন, কি হয়েছে? মিলন কাপা স্বরে বলল, নিশি, আমায় ক্ষমা করে দিয়েছো? এত রাতে আবার কি শুরু করলে? নিশি, আমার শরীরে বড় রোগ জমেছে, মাকে জানিও না। আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারি না। বিথি কই? ও ছেলেকে নিয়ে বাপের বাড়ি। খালি সন্দেহ করে, ইচ্ছা করে সন্দেহ, আমায় এই অবস্থায় রেখে চলে গেছে। বলেছে আমায় ডিভোর্স দিবে। দেখ, আমার আর কিছুই ভালো লাগে না। তোমার মতো একজনকে বেশি দিন ভালো লাগে না। আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তবে তুমি বাড়িতে আসলে আমি মেয়েদের নিয়ে চলে যাব। আমি আর নতুন করে তোমায় নিয়ে ভাবতে চাই না। তুমি মরে গেছো সে রাতেই, যে রাতে আমি তোমার চোখে বুড়ি হয়ে গিয়েছিলাম। তুমি মরে গিয়েছো সেই রাতেই, যেই রাতে আমার সাথে প্রতারণা করেছিলে। মরে গিয়েছো সেদিন, যেদিন নিশ্চিন্তে বিথিকে বুকে নিয়ে ঘুমালে। জানো মিলন, ভালোবাসা শুধু চেহারার মোহনা। আমি কখনো তোমার মাঝে সে তফাৎ দেখিনি, কারণ আমি এক নজরই দেখেছি, যার পরিবর্তন আমার চোখে লাগেনি। আজ আমি সেবা করতাম, দরকার হলে অন্যের বাসায় কাজ করে সেবা করতাম। সে পথ তুমি নষ্ট করেছ। তুমি নিজের বাড়িতে আসতেই পারো, তবে আর আমার বর হিসেবে আসবে না। এই কয়টা বছরের বাস্তবতা আমায় আর কিছু দেখবা না দিক অনেক কঠিন হৃদয়ের অধিকারী করে দিয়েছে। হরহর করে বুকে জমা থাকা কথাগুলো বলে দিলাম। আমি শুধু অপর পাশ থেকে কান্নার শব্দই শুনেছি। মিলন সরু গলায় বলল, একবার ভাবা যায়? আমি ওর মতোই কঠিন গলায় উত্তর দিলাম, সম্ভব না।
চাইলে ডিভোর্স দাও। এত বছর পর কথা ফিরিয়ে দিতে পেরে যেন মন হালকা হলো। বাইরে বৃষ্টি হচ্ছে। জানালা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছি। টের পাচ্ছি যেন বুকের ভিতর জমা কষ্ট এভাবেই ঝরে যাচ্ছে। এরপর অনেক দিন পার হয়ে গেল, মিলনের সাথে যোগাযোগ নেই। আমার শাশুড়িও মারা গিয়েছেন। দেখতেও আসেনি মিলন। বড় মেয়েটা মাস্টার্স ভর্তি হলো। আমার জীবনে অতৃপ্ততাটুকু আমি আমার মেয়েদের দিয়ে পূরণ করতে চেয়েছি। আমার মেয়েরা আমার মতো হয়নি। তাদের গায়ে লম্পটের রক্ত থাকা সত্ত্বেও তারা দুজনে মায়ের কষ্ট বোঝে। তারা তার মায়ের মতো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয় না। যখন এসব ভাবি, পূর্ণতায় আমার বুক ভরে ওঠে। বড় মেয়ের বিয়ে হলো 1 বছর হলো। ছোট মেয়ে সাথে কেটে যায় দিন। হুট করে সেদিন অনেক বছর বাদে বিথির প্রাক্তন বর কল দিল আমায়। খুব আনন্দ নিয়ে বলতেছিল বিথি তাকে কল দিয়ে কেঁদেছে, বারবার ক্ষমা চেয়েছে। তার যে ছেলে সন্তান হয়েছে সে কথা বলতে পারে না। কথাটা শুনে বুকের ভেতর চাপা ভরা আগুনটা জ্বলে উঠল। ছেলের মুখে বাবার ডাকটা শোনা যে খুব শখ ছিল মিলনের। মিলনের কথা আর জানতে চাইনি। আমি জানি না ও বেঁচে আছে কিনা। তবে আমি জানি রাতভর জমা কারো দীর্ঘ নিঃশ্বাসে স্তূপের ভার এড়িয়ে কেউ সুখী হতে পারে না। আমি চাই মিলন বেঁচে থাকুক, একটিবার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হোক। মরে গেলেই তো সব শেষ। কারো মোনাজাতে রাতের পর রাত চোখের জলের মূল্য দিতে হলেও ওকে বেঁচে থাকতে হবে। সাঁতার না জানা পথিক যেভাবে জলে পড়ে দিকে বেদিক ছুটে বেড়ায় ঠাঁই না পেয়ে, ও আমৃত্যু হাসপাস করবে এভাবে। আমি জানি কোনো না কোনো সময়ে মানুষের আবেগ আর কাজ করে না। তখন বিবেকের দরজা খুলে অতীতের ভুলগুলি তীরের মতো ছুটে একে একে বুকে বিঁধে। এ ঘায়ের খুব যন্ত্রণাদায়ক। আমি এখন শান্তিতে ঘুম দেই। আমার বুক আর খা খা করে না। আমি মনে প্রাণে জানি বিথির অনেক রাতে এখন নির্ঘুম কাটে। আমার সন্তানরা যখন মা বলে ডাকে, বুকের ভেতর প্রশান্তির বাতাস বয়ে যায়। বিথি তখন মা ডাক শুনতে না পেয়ে ছটফট করে। আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না। তেমনি সবার কর্মের ফল পাই পাই শোধ করে দেন। মানুষ শারীরিকভাবে মরে, ভুল করে মানসিকভাবেও কারো কাছে মারা যায়। মিলন আমার কাছে মৃত। একটা ভুল আমার কাছে ওর মৃত্যু ঘটিয়ে দিল। কত স্বপ্ন ছিল, কিছুই পূরণ হয়নি। এক দালানে বৃদ্ধ সময়ের সঙ্গী হব বলে প্রতিজ্ঞা করেছিলাম, সবটাই স্মৃতি। মাঝে মাঝে জিজ্ঞেস করি আল্লাহকে, সবই যদি শেষ হবার শুরু হলো কেন তবে? সান্ত্বনা আমি পাই, খুব পাই। সব কর্ম যদি ভালো হতো, কর্মফল ভোগ করতো কে? বড় মেয়ে জুই তার জামাই রাফিকে নিয়ে বেড়াতে এলো। নতুন জামাই হলেও ছেলেটা যখন আমার কাছে এসে বসে বলল, মা, আপনি কোন মাছটা বেশি পছন্দ করেন? আমি কিছুটা আমতা আমতা করে বললাম, রুই মাছ। নিজের ছেলের মতো বাজারে গিয়ে আমার পছন্দ অনুযায়ী মাছ নিয়ে এলো। আমি আর জুই মনের আনন্দে রুই মাছ রান্না করছি। মাছের ঘ্রাণ সারা ঘর মোমো করছে। ছোট মেয়ে জেবা উনুনের কাছে এসে হেসে হেসে বলল, মা জানো ভাইয়া কি করতেছেন? আমি জেবার দিকে তাকিয়ে বললাম, কি করতেছে? আমার পড়ার টেবিলটা ভেঙে গিয়েছিল না, ওটা মিস্ত্রির মতো মেরামত করতেছেন। আমি জুইয়ের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর মুখে বললাম, এই জামাই মানুষ কী সব করে? যা বারণ কর গিয়ে, কে ভাববে বলতো? জুই উনুন থেকে পাতিল নামাতে নামাতে বলল, কে ভাববে, বাদ দাও তো। ও অমনি। আমার ছেলে না থাকার আফসোস ভুলে গিয়েছি। সবাই একত্রে খেতে বসেছি। রাফি ঘরের বাইরের চেয়ার পেতে বসে বলল, জুই, যেবার টেবিলটা তো মৃত্যুবরণ করেছে, কয়েকদিনের মাঝেই নতুন টেবিল আনতে হবে। আমায় মনে করিয়ে দিও। পরের সপ্তাহে টেবিল নিয়ে আসব। ছেলেটা ঘরের জামাইয়ের চেয়েও ছেলে হয়ে উঠেছে। খুব মিশো, তাই আপন করতে সময় নেনি মোটেও। খাবার খেতে নেওয়া মাত্রই মাছের মাথাটা আমার থালায় তুলে দিয়ে বলল, মা, মাছের মাথা মাকেই খেতে হয়। আপনার এখন বেশি পুষ্টির দরকার। আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় কল দিয়ে জানাবেন। আপনি তো জানেন আমি জন্মের পর মাকে দেখেছি 4 বছর। তার চেহারাও মনে নেই আমার। যে আমায় দুনিয়ার আনলো তার চেহারাই মনে আসে না। কি অদ্ভুত তাই না? আমি আপনার মাঝে তাকে দেখতে পাই। রাফির কথা শুনে ভাত গলা থেকে নামছে না। ভেতর থেকে খুব কান্না কাল বৈশাখী ঝড়ের মতো ধেয়ে আসছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, খাও তোমরা, আমি ডালের পেয়ালা নিয়ে আসি। ভাবি, আমরা যা হারাই আল্লাহ আমাদের তার 1000 গুণ ফিরিয়ে দেন। সেদিন মরে গেলে এত সুখ হয়তো দেখা হতো না। পাশের রুমে দাঁড়িয়ে কাঁদছি। মাঝে মাঝে কান্না চাপিয়ে রাখা যায় না। আজকাল কান্নার ওপর কোনো জুলুম করতে পারি না আমি। কান্না আসলে চাপিয়ে রাখি না, কাঁদি, হালকা হই।
জেবা জুইকে বলছে, বুবু আমি জানি মা ডালানতে যাবার ছুতোয় কান্না করতে গিয়েছে। জুই মা, মা বলে দুবার ডাক দিলে আমি চোখ মুছে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে চেঁচিয়ে বলি, আসছি। আস্তে আস্তে শুনছি রাফি জুইকে বলছে, খাবার কম খাও কেন, বেশি নাও, না খেলে ব্রেন কাজ করবে কি করে, চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নিজের আলাদা পরিচয় হয় তোমার, তাই আমি চাই। জুই রাগান্বিত হয়ে বলে, চাকরি ভালো লাগে না। রাফি ভাত মুখে তুলতে তুলতে বলে, তাহলে দিনরাত রান্নাঘরের কাজে লাগিয়ে দেব। জেবা আজ থেকে ওকে বোয়া বলে ডাকবা। জেবা অট্ট হাসিতে মেতে ওঠে। তাদের এমন দৃশ্য দেখে মনে শান্তিতে পূর্ণ হয়। ভাবতে থাকে, যে বর তার স্ত্রীর আলাদা পরিচয় তরিতা উৎসাহ দেয়, সে আর যাই হোক মিলনের মতো কাপুরুষ নয়। পূর্ণিমা রাত, গ্রামে বিদ্যুৎ যায় বললে ভুল হবে, আসে মাঝে মাঝে। হ্যারিকেনের আলোয় উঠোনে পাটি পেতে বসে আছে রাফি জুই জেবা। পেয়ালায় মুড়ি গুড় সাজিয়ে এনেছে। আমি কিছুটা দূরে আবডালে গানের কলি খেলছে ওরা। দুবোন এক দলে আর রাফি আলাদা দলে। জেবা খানিক বাদে বাদে বলছে, ভাইয়া আপনি চিটিং করেন, এত দুর্নীতি করলে খেলা পণ্ডল করে দিব। কই চিটিং করলাম? তুমি কি দোদুকের লোক নাকি? জেবা অভিমানের সুরে বলে, চিটিংই তো। আপনি সুর ঠিক রেখে মনের ইচ্ছা মতো গান বানিয়ে গেছেন, এই গান আমি জীবনেও শুনিনি। রাফি হাসে, হাসতে হাসতে বলে ওঠে, তা আপা, আপনার জীবনখান কত বড়, একে একে গান আগান। আকাশের চাঁদটা মাঝে মাঝে নারিকেল পাতার আড়ালে লুকায়। আমি ফাঁকে ফাঁকে রাফিকে গান মনে করিয়ে দেই। খ দিয়ে গান গাইতে হবে রাফির, পারলেই জয়ী হবে ও। জয়ী যেবা মুখ চিকচিক করে হাসি নিয়ে এক দুই গুনতে থাকে। রাফি বেকুলভাবে গান মনে করতে থাকে। রাফিকে হারাবার খুব নিকটে এসে দুবোন খুশিতে মেতে ওঠে। আট গোনার সাথে সাথে আমি বলে দিলাম, বাবা গান গাও খ দিয়ে। খুব জানতে ইচ্ছে করে। রাফি গান মনে করতে পেরে আনন্দের জয় ধ্বনিত। দুবোন আশাহত হয়ে চুপ করে হাসে। রাফি আনন্দে নিয়ে পিতলের পেয়ালায় হাত দিয়ে তবলার ধ্বনি তুলে গাইতে থাকে। খুব জানতে ইচ্ছে করে, তুমি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো। আমার চোখের পাতা ভারী হয়ে আসে। স্মৃতির ক্ষতরা চাঁদের মতো মাঝে মাঝে উকি দেয়। জোনাকি পোকারা চারপাশ প্রদক্ষিণ করতে থাকে। কত কাল বাদে আনন্দে বাড়ির উঠোনে যেন প্রকৃতিরাও সামিল হচ্ছে। ওদের আনন্দের আসরের দিকে তাকিয়ে চোখ মুছে ফেলে আঁচলে। জুই জেবার সাথে গান ধরে। পাশের কাঁঠাল বন থেকে ঝিঝি পোকারাও সুর তোলে। রাফি হাসি মুখে বলে ওঠে, মা আপনিও ধরেন। সাথে আমিও কাপা গলায় গান তুলি। খুব জানতে ইচ্ছে করে। মনে মনে ভাবতে থাকি, এমন একটি আনন্দঘন আসরেরই স্বপ্ন ছিল কতকাল। সমাপ্ত।